সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন প্রশ্ন উত্তরে করোনা ভাইরাসে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার মনি চৌধুরী। গত 24 ঘন্টায় করোনা শনাক্ত হয়েছে 2639 জনের এবং মৃত্যু হয়েছে 56 জনের। আমরা দেখছি যে শনাক্ত এবং মৃত্যু দুটি কমে এসেছে। অন্যদিকে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। এই করোনা পরিস্থিতি এবং ডেঙ্গু পরিস্থিতি দুই নিয়ে আলোচনা করব। আমাদের সাথে একজন অতিথি উপস্থিত আছেন প্রফেসর ডাক্তার কাজী তরিকুল ইসলাম, কোভিড-19 জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সদস্য এবং জ্যেষ্ঠ মেডিসিন বিশেষজ্ঞ এবং সেই সাথে প্রধান সম্পাদক জাতীয় ডেঙ্গু নীতিমালা। দর্শক, আপনারা চাইলে আমাদের অতিথিকে প্রশ্ন করতে পারেন স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে। চলুন কথা বলি আমাদের আজকের অতিথির সাথে। স্যার, আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। প্রফেসর ডাক্তার কাজী তরিকুল ইসলাম, স্যার আমাকে শুনতে পাচ্ছেন? প্রফেসর ডাক্তার কাজী তরিকুল ইসলাম স্যার, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আপনাদের আমি জানি না আমাকে শোনা যাচ্ছে কিনা, কিন্তু আপনাদের ভয়েসটা আমার কাছে খুব ভেঙে ভেঙে আসছে। এজন্য জি স্যার, আমরা হয়তো এই সমস্যা খুব দ্রুত সমাধান করতে পারবো। দর্শক, আমরা আলোচনায় ফিরবো। গণভবনে বক্তব্য দিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। করতেন এবং তারই পদাঙ্ক অনুসরণ করে আমরা সরকার আসার পর থেকে পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করে তা বাস্তবায়ন করে যাচ্ছি। আমরা এখন অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করে তা বাস্তবায়ন করছি। আর এই পরিকল্পনায় আমরা ভূমি ব্যবস্থাটাকে গুরুত্ব দিয়েছি এবং এখানে ভূমি প্রশাসন যাতে শক্তিশালী হয় তার ব্যবস্থাও আমরা নিয়েছি। এই ভূমি প্রশাসনে উন্নয়নের কৌশল হিসেবে ভূমি ব্যবস্থাপনা ডিজিটাইজেশনের উপরও এই পরিকল্পনায় জোরদার করা হয়েছে। ভূমি ব্যবস্থাকে উন্নত বিশ্বমানের করার লক্ষ্যে ডিজিটাইজেশনের 3টি প্রকল্প গ্রহণ করা হয়েছে। ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প, ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপ করার জন্য ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরিচালনা সক্ষমতা শক্তিশালীকরণ প্রকল্প, মৌজা ও প্লট ভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং প্রকল্প। এটা আমি মনে করি যে এ পর্যন্ত যতটুকু হয়েছে আগামীতে এটা সম্পূর্ণভাবে কয়েক বছরের মধ্যে সেটা বাস্তবায়িত হবে। আর এই কাজগুলি শেষ হলে পরে আমি মনে করি বাংলাদেশের জন্য একটা আমূল পরিবর্তন আসবে আর মানুষও এই প্রযুক্তি ব্যবহার করে তার সেবাটা পাবে। আজকে আমরা এখানে 5টি বিষয় উদ্বোধন করব। যে কোনো একজন ভূমি মালিককে ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য আবশ্যিকভাবে ইউনিয়ন ভূমি অফিস পর্যন্ত যেতে হয়, কিন্তু আজকের যে পদ্ধতি তাতে অনলাইনেই দিতে পারবেন। আর এখন তো আপনারা মোবাইল ফোন সকলেরই হাতে। সেখানেও একটু বলে রাখি, 96 সালে যখন সরকারে আসি কারো হাতে মোবাইল ফোন ছিল না, এমনকি ডিজিটাল ফোনেরও ব্যবস্থা ছিল না। এই ঢাকা শহরেই সব এলাকায় ছিল না, কিন্তু আওয়ামী লীগ সরকার আসার পরে এই টেলিফোন ব্যবস্থাটা ডিজিটালাইজ আমরা প্রথম সারা বাংলাদেশে করি। আর মোবাইল ফোন সকলের জন্য উন্মুক্ত করে দেই এবং সকলের হাতে। এখন যেমন আমরা 4G চালু করেছি, 5Gও ব্যবস্থা নেওয়া হচ্ছে। কাজেই এখন শুধু কম্পিউটার বা ট্যাব বা ল্যাপটপ প্রয়োজন হয় না, এখন মোবাইল ফোনের মাধ্যমেও অনেক কাজ সহজে করতে পারেন, অনেক ট্যাক্স খাজনা অনেক কিছু দিতে পারবেন, সেই ব্যবস্থাটাও নেওয়া হয়েছে। কাজে আমরা শুধু মুখেই বলিনি, আমরা কাজেও সেটা বাস্তবায়ন করেছি। কাজেই যে কোনো একজন ভূমি মালিককে ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য আবশ্যিকভাবে ভূমি অফিস পর্যন্ত যাওয়ার প্রয়োজন হয় না। ডিজিটালাইজ পদ্ধতিতে তিনি কর পরিশোধ করতে পারেন। তিনি দেশে বিদেশে যেখানেই থাকেন সেখান থেকেই সেটা করতে পারবেন, সেই সুযোগটা সৃষ্টি করা হয়েছে। ভূমি উন্নয়ন কর পরিশোধ প্রক্রিয়া সহজীকরণ, অর্থাৎ ঘরে বসেই যাতে জমির মালিক ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারেন তা নিশ্চিত করতে বাস্তবায়ন করা হচ্ছে অনলাইন ভূমি উন্নয়ন কর পরিশোধের ডিজিটাল পদ্ধতি। এর মাধ্যমে মানুষের ভোগান্তিও কমে যাবে। 3 কোটি হোল্ডিংয়ের মধ্যে প্রায় 1 কোটি হোল্ডিংয়ের ডাটা এন্ট্রির কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। অবশিষ্ট হোল্ডিং এন্ট্রির কাজ চলমান রয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে একজন নাগরিক যে কোনো স্থান থেকে যে কোনো সময় ভূমি উন্নয়ন কর সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে পারবে। অনলাইনে তা পরিশোধ করতে পারবেন, অনলাইনে দাখিলা পেয়ে যাবেন।
এতে সময় বাঁচবে, খরচ বাঁচবে, যাতায়াতের খরচও বেঁচে যাবে, হয়রানির থেকেও মানুষ রক্ষা পাবে। তাছাড়া ইউনিয়ন ও পৌর ভূমি অফিসের মৌজাভিত্তিক সকল তথ্য সংরক্ষিত থাকবে বিধায় নির্ভুলভাবে ভূমি উন্নয়ন করের দাবি নির্ধারণ করাও সম্ভব হবে। সর্বোপরি অর্থ বিভাগের অটোমেটেড চালান সিস্টেমের মাধ্যমে আদায়কৃত ভূমি উন্নয়ন কর সরাসরি কোষাগারে জমা হবে। আগে হয়তো যা পাওয়া যেত তার কিছু যেত না, এখন আর সেটা হবে না, সরাসরি সরকারি কোষাগারে টাকা পেয়ে যাবে। আমার মনে হয় আমাদের অর্থ মন্ত্রণালয় এই ব্যাপারে খুশি হবে যে টাকাগুলি দ্রুত তাদের হাতে পৌঁছে যাবে। অবশ্য যে টাকা আমাদের দেশের উন্নয়নের কাজেই লাগবে, মানুষের সেবায় কাজে লাগবে। দেশের সায়রাত মহল অর্থাৎ যেখানে জলাভূমি আছে, অর্থাৎ জলমহল, বালুমহল, হাওর বাওর, চা বাগান, লবণ মহল, চিংড়ি মহল, হাট বাজার, খাস জমি, অধিগ্রহণকৃত জমির ডিজিটাল ডাটাবেস এগুলি ছিল না। এগুলি না থাকার কারণে সবসময় এগুলির তথ্য পেতে একটা দীর্ঘ সময় লাগে এবং আমরা যে কোনো প্রকল্প বাস্তবায়ন করতে গেলে সব থেকে সমস্যাটা হয় এই ভূমি নিয়ে। কোথায় ভূমি পাওয়া যাবে, কীভাবে হবে অধিগ্রহণ করা, সেগুলি মালিকানা খোঁজা, তাদেরকে আবার অর্থ পরিশোধ করা, অনেক ঝামেলা। আমি মনে করি ডিজিটালাইজ পদ্ধতি হওয়াতে আর ডাটাবেস থাকলে কোথায় কোন জমি আছে, কি অবস্থায় আছে, সেটা এই ভূমি তথ্য থেকে সব পাওয়া যাবে এবং এই ডাটাবেস এটাখান থেকে আমরা নিতে পারবো, কোনো কাজে আর অসুবিধাটা হবে না। কাজে সরকার সকল প্রকার সায়রাত মহল অধিগ্রহণকৃত জমির অনলাইন ডাটাবেস তৈরির কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আর এতে আমাদের কাজগুলি করতে সুবিধা হবে এবং আমি মনে করি ভবিষ্যতে আমাদের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নও আরও সহজতর হবে। আমাদের আরেকটা সমস্যা ছিল, যেমন অধিগ্রহণকৃত জমি অনলাইন ডাটাবেস না থাকার কারণে অনেক সময় অনেক দপ্তর বা সংস্থা তাদের কত জমি অধিগ্রহণ করা হয়েছে বা কোথায় আছে সে খবর অনেক সময় আগে জানতে পারতো না। ফলে আবার নতুন জমি অধিগ্রহণের জন্য আর যে কোনো একটা প্রকল্প হলে একটু নতুন জমি অধিগ্রহণের দিকে অনেকের আবার একটু আকাঙ্ক্ষাটাও বেশি থাকে। এটা আবার একটা মানসিকতা আমি লক্ষ্য করি। কিন্তু এখন যেহেতু এই যে জমি একটা ভূমি ব্যাংক হয়ে যাচ্ছে, কোথায় কি আছে জানা যাচ্ছে, কাজে এখন আর এই অধিগ্রহণকৃত জমি ব্যবহারে কোনো সমস্যা হবে না। বা দীর্ঘদিন অধিগ্রহণ করে পড়ে আছে, কেউ ব্যবহারও করছে না, যে কাজে নিয়েছে সেই কাজে লাগছে না, এই যে সমস্যাগুলি রয়েছে সেখান থেকে অন্তত মুক্ত হবে এবং আমাদের কাজগুলি সুবিধা হবে। কাজেই অনলাইন ডাটাবেস এক্ষেত্রে আমি মনে করি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমাদের উন্নয়নের কাজগুলি খুব দ্রুত হবে, সম্পন্ন হবে। তৃণমূলে আমাদের যারা সেবা পাবে, অর্থাৎ ভূমি ব্যবস্থাপনা এবং জনগণকে সেবা দেওয়ার প্রতিষ্ঠান হচ্ছে ইউনিয়ন ভূমি অফিস এবং নাগরিকগণ ভূমি উন্নয়ন কর পরিষদ, নাম খারিজ, খাতিয়ান সংগ্রহ সহ ভূমি সংক্রান্ত যে কোনো সেবা গ্রহণ করতে বাড়ির কাছে ইউনিয়ন ভূমি অফিস বা তফসিল অফিসে যান। এছাড়া ইউনিয়ন পর্যায়ে অবস্থিত অফিসগুলির মাধ্যমেই পরিচালিত হয় ভূমি ব্যবস্থাপনার অনেক গুরুত্বপূর্ণ কাজ এবং রেকর্ডগুলো এখানে সংরক্ষিত হয়। কিছুক্ষণ আগে আপনারা দেখেছেন যে কীরকম জরাজীর্ণ অবস্থায় এবং কিভাবে রেকর্ডগুলি রাখা হতো, কিন্তু এখন নতুন পদ্ধতিতে রেকর্ডগুলি সুরক্ষিত থাকবে। এর যেমন হার্ড কপিও থাকবে, আবার ডিজিটাল পদ্ধতিতেও সফট কপি থাকবে। কাজে এই তথ্যগুলি পেতে আর কোনো অসুবিধা হবে না এবং মানুষের এই সেবা নিশ্চিত করতে ইউনিয়ন পর্যায়ে 1498টি ভূমি অফিস নির্মাণের প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এর মধ্যে 995টি ইউনিয়ন ভূমি অফিসের কাজ নির্মাণ সম্পন্ন হয়েছে। আমি আশা করি বাকিগুলিও খুব দ্রুত শেষ হবে। মাঠ পর্যায়ে ভূমি রেকর্ড সংরক্ষণ ও সার্বিক ভূমি ব্যবস্থাপনার জন্য উপজেলা ভূমি অফিস অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু দেশের বেশিরভাগ উপজেলা ভূমি অফিসগুলি যাওয়ার জন্য ছিল। কিছুক্ষণ আগে আপনারা দেখেছেন করতে হয়তো অনেক বছর পুরানো একটা বিল্ডিং, খুবই অস্বাস্থ্যকর একটা পরিবেশ, সেখানে বসে সবাইকে কাজ করতে হতো। এখন সব জায়গায় আমরা নতুন অফিস করে দিচ্ছি, কাজেই এখন আর সেই পুরনো ভঙ্গুর অবস্থাটা নাই। কাজেই এখানে বসে সবাই নির্বিঘ্নে কাজ করতে পারবেন। 139টি উপজেলা ভূমি অফিস নির্মাণের কার্যক্রম গ্রহণ করা হয়, তার মধ্যে 129টি ভবনের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। তাছাড়া মনে করি আমাদের প্রত্যেকটা উপজেলায় ভূমি অফিসগুলিকে নতুনভাবে
গড়ে তোলা, যেগুলি নতুন করা হয়েছে আর যেগুলি হয়নি সে ব্যাপারে প্রকল্প নিয়ে দ্রুত কাজ সম্পন্ন করতে হবে এবং এখান থেকেও মানুষ যথেষ্ট সেবা পাবে। আমাদের ভূমি অফিসগুলি এখানে সেখানে ছড়ানো ছিটানো ছিল, তা আমরা আস্তে আস্তে সব বিষয়ে এক একটা আলাদা ভবন করে অফিসগুলিকে এক জায়গায় নিয়ে এসে মানুষ যেন সব রকম সেবা একই জায়গায় থেকে পেতে পারে সেই ব্যবস্থাটা নিয়েছি। এবং আমি যখন ভূমি মন্ত্রণালয় পরিদর্শন করি তখন এই কথাটা দিয়ে এসেছিলাম। এখন 184 কোটি টাকা ব্যয় 13 তলা বিশিষ্ট আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত এবং প্রতিবন্ধী বান্ধব, সেই সাথে সাথে একটা দৃষ্টিনন্দন ভূমি ভবন কমপ্লেক্সের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। এমনকি সেখানে ডে কেয়ার সেন্টারেরও ব্যবস্থা রাখা হয়েছে, যাতে করে বাচ্চারা, কর্মজীবী মা যারা তাদের বাচ্চাদের রাখতে পারে সেই ব্যবস্থাটাও কিন্তু এই ধরনের ভবনে থাকবে। সেই ব্যবস্থাটা এই কমপ্লেক্স ভবনে নেওয়া হয়েছে। এবং এখানে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় অবস্থিত ভূমি সংস্কার বোর্ড, ভূমি আপিল বোর্ড, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর সব এই ভূমি ভবন কমপ্লেক্সে স্থানান্তর করা হবে, যাতে প্রত্যেকে যার যার নিজের কাজ করবে, কিন্তু একটা মানুষ যখন একটা সেবা নিতে আসবে এই এক জায়গা থেকে এসে নিতে পারবে। ট্রাফিক জ্যামও অনেকটা কমবে আর মানুষের ভোগান্তিও কমবে, যাতায়াতের খরচটাও বাঁচবে। সেই জন্যই এই ভবনটা এবং চমৎকার একটা ভবন তৈরি করা হয়েছে। আমি একটা কথাই বলতে চাই যে আওয়ামী লীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের হাতে গড়া এই সংগঠন, এই আওয়ামী লীগ সংগঠন, এই সংগঠন নিয়েই দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকে দেশের মানুষ সেবা পায়, দেশের উন্নতি হয়, দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়। 75 সালের আগ পর্যন্ত মাত্র 3.5 বছরে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ জাতির পিতা শুধু গড়ে তোলেননি, দর্শক, আমরা গণভবনে প্রধানমন্ত্রীর বক্তব্য শুনছিলাম। ফিরছি প্রশ্ন উত্তরে করোনা ভাইরাসে। আমাদের সাথে আজ আছেন প্রফেসর ডাক্তার কাজী তারিকুল ইসলাম, কোভিড-19 জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সদস্য এবং জ্যেষ্ঠ মেডিসিন বিশেষজ্ঞ, এবং সেই সাথে প্রধান সম্পাদক জাতীয় ডেঙ্গু নীতিমালা। কথা বলছি আমাদের আজকের অতিথির সাথে। স্যার, আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। আপনাকেও ধন্যবাদ। স্যার, আমরা দেখছি যে এখন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা এবং মৃত্যু দুটি কমে এসেছে, কিন্তু বিশেষজ্ঞদের মতে তৃতীয় ঢেউ আবার আসতে পারে। সেই হিসেবে আসলে আমাদের দেশে এখন করোনা পরিস্থিতি কি দেখছেন? দেখুন, জুলাই মাসে করোনা সবচাইতে বেশি সংক্রমণ ছিল। সেটা আমরা যদি জুলাইয়ের তৃতীয় বা চতুর্থ সপ্তাহ থেকে হাইয়েস্ট দেখি, যে পিক তখন প্রায় 30% উপরে ছিল। সেটা সেপ্টেম্বরের 1-2 তারিখে আমরা প্রায় 70% এটা কমেছে। তো এটা তো এইটার উপরে নির্ভর করে, বা এই যে একটা ভালো দিক, এটাকে বিবেচনায় রেখে ধরেন সরকার স্কুল খোলার প্রস্তুতি নিয়েছেন, মেডিকেল কলেজগুলো খোলার ঘোষণা হয়েছে। হয়তো কিছুদিনের মধ্যে বিভিন্ন অন্য শিক্ষা প্রতিষ্ঠান, অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি বিশ্ববিদ্যালয় সমূহগুলোও খুলবে। আর এই যে সংক্রমণের একটা নিম্ন গতি বা নিম্ন ধারা, এইটা বজায় রাখার জন্য আমাদের এই মুহূর্তে সবচেয়ে বড় করণীয় কাজটি হচ্ছে যে আমরা যে জায়গায় এখন সংক্রমণকে দেখতে পাচ্ছি, এটাকে মাত্র 3টা জিনিস আমরা সবসময় বলেও আসি, এটা সবাই জানেনও, যে স্বাস্থ্যবিধির 3টা খুঁটি, বা আপনি বলতে পারেন যে পিলার। সেটা হচ্ছে যে মাস্ক, অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে, সামাজিক বা শারীরিক দূরত্ব এটাকে কমপক্ষে 3 ফুট, আর নিয়মিত হাত ধোয়া অথবা হাত স্যানিটাইজ করা। যতই দেশে ভ্যাকসিন আসুক, এবং আগামীতে হয়তো আরো ভ্যাকসিনেশন হবে, এইটাই আমাদেরকে ওই 30% থেকে এখন 10%-এর নিচে নিয়ে আসতে সাহায্য করেছে। এই জায়গাটা আমরা যদি আরো সামনের দিকে ভালো দেখতে চাই, আপনি আমি
সবাই এক একটা একক, আমরা যদি প্রত্যেকে এটাকে মেনে চলি, তাহলে আমরা নিশ্চয়ই আমাদের যে অভিষ্ট লক্ষ্য 5% নিচে সংক্রমণকে ধরে রাখতে পারা, তাহলে মানুষের জীবন স্বাভাবিক হবে, স্কুল কলেজ শিক্ষা ব্যবসা বাণিজ্য মানে অর্থনীতির চাকা সবই সমানভাবে ঘুরবে। কিন্তু স্বাস্থ্যবিধির কোনো বিকল্প নাই। টিকা নেওয়ার পরও মানুষ সংক্রমিত হচ্ছে বাংলাদেশে এবং পৃথিবীর সমস্ত দেশগুলোতে। তো এটা আমাদের জন্য স্যার, আমরা এখন যেটি দেখছি যে করোনা সংক্রমণ হয়তো কিছুটা কমে এসেছে, কিন্তু বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। আর ডেঙ্গু পরিস্থিতি কেমন দেখছেন? আমি 2019 সালে সবচেয়ে খারাপ পরিস্থিতি দেখেছিলাম ডেঙ্গু, এটা আমার মনে আছে। এবং আমরা 2019 সালে লক্ষাধিক ডেঙ্গু রোগী আমরা পেয়েছি, যেখানে যদিও তখন ওই 1 লক্ষের মধ্যে মৃত্যু হয়েছিল, যদি আমি ভুল না করে থাকি 179 বা 80 জনের, যেটা আপনি যদি মানে ইয়ে করেন শতকরা হিসাবে আনেন, এটা 0.2% মতো হয়। তো এই মানে 0.2 বা 2.5% মানুষ যারা আক্রান্ত হয়েছিলেন ও সময় মৃত্যুবরণ করেছিলেন, আক্রান্তের সংখ্যা অনেক ছিল। এবার আমরা দেখতে পাচ্ছি একটা নতুন ট্রেন্ড। আপনি যেহেতু নিজেও চিকিৎসক, আপনি জানবেন যে ডেঙ্গুর 4টা সেরোটাইপ আছে, ডেন 1 থেকে ডেন 4 পর্যন্ত। বাংলাদেশে ডেন 1 এবং 2 দিয়ে 2000 সাল থেকে সংক্রমণ হয়ে আসছে। এমনও সময় গেছে যখন আপনি বলতে পারেন এটা 2007 বা 8, 9, 10 এবং 11 সম্ভবত আমাদের কোনো মৃত্যু ছিল না, মৃত্যু ছিল 0। 2000-4000 ইনফেক্টেড হয়েছে, তারা সবাই ভালো হয়ে গেছে। এবং ডেঙ্গুর জন্য একটা সুখবর দিয়ে আমি অন্য প্রসঙ্গে যাই, সেটা হচ্ছে যার একবার একটা সেরোটাইপ দিয়ে আক্রমণ হয়েছে বা যিনি আক্রান্ত হয়েছেন, তিনি কিন্তু সারা জীবনের জন্য ওই পার্টিকুলার সেরোটাইপের বিরুদ্ধে লাইফ লং ইমিউনিটি উনি তৈরি করে ফেলেন। সো ওইটা দ্বারা উনি আর জীবনও আক্রান্ত হন না। তাহলে প্রশ্ন আসে এবারে কি? এবারে হচ্ছে ডেন 3। ডেন 3 তে যে জিনিসটা হচ্ছে বা আমরা লক্ষ্য করছি, দুটো জিনিস। একটা হচ্ছে এবার শিশুরা আক্রান্ত বেশি হচ্ছে। মূলত এটা শিশুদেরই অসুখ। যখন আজ থেকে 40-50 বছর আগে আমরা ডেঙ্গুর কথা শুনলাম, যদিও বাংলাদেশে আজকে 21 বছর ধরে আমরা ডেঙ্গু নিয়ে আছি, কিন্তু অ্যাকচুয়ালি এটা শিশুদের অসুখ। বড়দের হতে শুরু করলো এবং আস্তে আস্তে দেখা গেল যে ভ্যারিয়েন্ট হিসেবে, অর্থাৎ সেরোটাইপ হিসেবে এবার সেরোটাইপ 3টা একটু তার। আপনি বলছেন যে শিশুদের রোগ, সেক্ষেত্রে শিশুদের কি কি লক্ষণ দেখলে অভিভাবকরা বুঝতে পারবেন যে ডেঙ্গু টেস্ট করানো প্রয়োজন? আমি কথা বুঝতে পারিনি, সত্যি কথা বলতে কি, নয়েজ বা ইকো যেটাই হোক, আমি জানি না আমার কথা আপনি শুনতে পাচ্ছেন কিনা। জি স্যার, শুনতে পাচ্ছি। আমার প্রশ্নটা ছিল যে আপনার কথাটা একটু আমি আরেকবার শুনতে চাই। জি অবশ্যই স্যার, আমি জানতে চাইছিলাম যে শিশুদের রোগ আপনি বললেন, সেক্ষেত্রে শিশুদের কিন্তু প্রায়ই দেখা যায় ভাইরাল ইনফেকশন হয়ে থাকে, সেক্ষেত্রে ডেঙ্গু জ্বরের লক্ষণগুলো কি কি? লক্ষণগুলো ওকে, আমি ওখানে আসছিলাম এইটারই কন্টিনিউশনে। এইবার ডেন 3 বেশি হওয়াতে জানেন যে সেকেন্ড ইনফেকশন হলে তাদের রোগের মাত্রা অনেক বেশি বেড়ে যায়। ডেঙ্গু রোগী আর কোভিড রোগী আমাদের দুটোই এখন কিন্তু একসাথে চলছে। তো আমরা যে কথাটা মনে রাখতে চাই সেটা হচ্ছে ডেঙ্গুতে প্রথম দিনই হাই ফিভার, অর্থাৎ ডে 1-এ ডেঙ্গুতে জ্বর 103, 4, 5ও উঠে যেতে পারে। তীব্র শরীরে ব্যথা হয় এবং ব্যাকবোন যেগুলো আছে, আমরা ব্যাক পেইন বলি, ব্রেকবোন ডিজিজ এটার নাম, এই কারণে যে এত বেশি ব্যথা হয় মনে হয় হাড়গোড় ভেঙে আসছে। চোখে ব্যথা হয়, সে চোখ ঘোরাতে পারে না। এই যে ব্যথা এবং হাই ফিভার, এর সঙ্গে যদি আপনি কোভিডকে তুলনা করেন, তাহলে আপনি দেখবেন কোভিডে অল্প একটু জ্বর, কিন্তু তার সঙ্গে তার
একটু নাকে পানি, একটু কাশি, তাহলে ডেঙ্গুতে কখনো শ্বাসনালী আক্রমণ করে না। তাহলে আমরা দুটো রোগকে কিন্তু খুব সহজে তফাৎ করতে পারছি। মানে একটাতে সারা শরীরে ব্যথা এবং হাই ফিভার, আর কোভিডে অল্প জ্বর, কিন্তু সেখানে আমাদের শ্বাস প্রশ্বাস নালী, আমরা নাক থেকে শুরু করে লাংস পর্যন্ত বা ফুসফুস পর্যন্ত যে কোনো জায়গায় এটা সংক্রমণ হয় এবং তার উপসর্গগুলো দেখা দেয়। আর ডেঙ্গু রোগীর যখন মারাত্মক আকার ধারণ করে, তখন মারাত্মক বলতে 4-5 দিন তো জ্বর থাকে, ততক্ষণ পর্যন্ত কিন্তু রোগী নিরাপদ। নিরাপদ কোন সেন্সে বলবো, যে জ্বর যখন থাকে তখন প্লেটলেট বা অনুচক্রিকা এর সংখ্যা কমে না, তখন হিমাটোক্রিট বাড়ে না, কিন্তু এর পরে যে স্টেজটা আসে এটার নাম ক্রিটিক্যাল স্টেজ। ক্রিটিক্যাল স্টেজে এসে পেশেন্টের যেটা হয় বা ক্রিটিক্যাল ফেজে প্লাজমা লিকেজ হয়। এই প্লাজমা লিকেজটা হচ্ছে সবচেয়ে মারাত্মক। এইটাতে যে জিনিসটা হয় সেটা হচ্ছে ডেঙ্গু শক সিনড্রোম অথবা ডেঙ্গু হেমোরেজিক ফিভার। রোগী এসে বলতে পারে আমার দাঁতের গোড়া দিয়ে রক্ত যাচ্ছে, রোগী বলতে পারে যে তার লোকরা বলতে পারে যে গতকালকে তার তীব্র পেটে ব্যথা ছিল, এখন সে দাঁড়াতে পারছে না, দাঁড়াতে গেলে মনে হচ্ছে পড়ে যাচ্ছে। আমরা ব্লাড প্রেশার মেপেছি 90/60 বা 80/50। এই সাইন গুলো হচ্ছে ওয়ার্নিং সাইন। এই ওয়ার্নিং সাইন দেখলে দ্রুত রোগীকে হাসপাতালে নিতে হবে। আমাদের যত রোগী ভর্তি হচ্ছে তারা কি সবাই ওয়ার্নিং সাইন নিয়ে অথবা ডেঙ্গু শক নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন কিনা এ ব্যাপারে আমার ব্যক্তিগতভাবে আমার একটু সন্দেহ আছে। ডেঙ্গু হলে অনেক সময় ভয়ে হাসপাতালে চলে যাচ্ছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি খেতে পারছেন, যতক্ষণ পর্যন্ত আপনার বমি হচ্ছে না, ততক্ষণ আপনি বাসায় কিন্তু নিরাপদেই থাকতে পারেন। যদি আপনার ব্লাড প্রেশার ভালো থাকে, শরীরে কোনো লাল লাল র্যাশ অ্যাপিয়ার করেনি, ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু নিরাপদ। এবং ডেঙ্গু এবং কোভিড সন্দেহ হলে আপনি কোভিডের টেস্টও করতে দিবেন। আর ডেঙ্গুর জন্য যে টেস্ট সেটার নাম NS1 অ্যান্টিজেন। সবচেয়ে মানে এখানে একটা ভালো কথা বলতে চাই, সেটা হচ্ছে যে ডেঙ্গুতে প্রথম দিন অর্থাৎ ডে 1-এ NS1 করলে এটা পজিটিভ আসে এবং এটা 5 দিন পর্যন্ত শরীরে থাকে। 6 দিনের দিন এটা আর শরীরে থাকে না, তখন আমাদের অপেক্ষা করতে হয় কখন IgM অ্যান্টিবডি হবে, তখন আমি এটাকে শনাক্ত করব। ততদিনে 8-9 দিন পার হয়ে যায়, রোগী খারাপ হয়ে যেতে পারে। এই জন্য সন্দেহ লাগলে RT-PCR কোভিডের জন্য এবং NS1 অ্যান্টিজেন ডেঙ্গুর জন্য দুটো করলে আপনার কোনো দ্বিধা দ্বন্দ্ব কিছু থাকার স্যার, যারা ডেঙ্গু পজিটিভ হচ্ছেন তারা বাসায় বসে কি ধরনের চিকিৎসা সেবা নিতে পারেন সে সম্পর্কে আপনার কাছ থেকে একটু জেনে নিতে চাই। খুবই ভালো প্রশ্ন। বাসায় বসে বেশিরভাগই উনি চেষ্টা করবেন শরীরের পানি স্বল্পতা যেন না হয়, কারণ আপনি জানেন যে গায়ে জ্বর থাকার কারণে তার শরীর থেকে অনেক মানে ইভাপোরেশন বা আমরা যে পানির জলীয়টা দেখতে পাই না, ইনভিজিবল পার্সপিরেশন হয়ে বেরিয়ে যায়, ঘামের সঙ্গে বেরিয়ে যায়, তাহলে তাকে ওরাল স্যালাইন খাওয়ার কথা বলা যেতে পারে। তাকে বলা যেতে পারে আপনি ডাব খান, ডাবের মধ্যে ইলেকট্রোলাইট থাকে। আমরা বলতে পারি ফলের রস খান, কারণ তার মধ্যে পটাশিয়াম সহ আরো অনেক কিছু থাকে। সেজন্য যতটুকু পারে সে নরমাল খাবার সবই খাবে, কিন্তু পানি ঘাটতি যেন না হয় সেজন্য প্লেন্টি ফ্লুইড সে খাবে। প্রচুর পরিমাণে জলীয় উনি যদি খান তাহলে তার শরীর যেমন ডিহাইড্রেশন হবে না, তেমন উনি ভালো থাকবেন। এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় প্রায় 75-80% রোগী তারা কিন্তু বাড়িতেই ভালো হয়ে যান। এই যে 20% রোগী হাসপাতালে যাওয়ার সম্ভাবনা, এইটা কিন্তু আপনি দেখেন কোভিডের ক্ষেত্রে হাসপাতালে যাওয়ার সম্ভাবনা মাত্র 5% রোগীর, 95% রোগী কিন্তু বাড়িতে সুস্থ হয়ে যাওয়ার কথা। কিন্তু সেই কোভিডে কিন্তু আমরা বেশি আক্রান্ত হয়েছি। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা হয়তো কোনো একদিন এই বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করি আপনারা সবাই উপকৃত হয়েছেন। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলুন।